ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে জেই এবং নিট এক্সামে কোশ্চেন আসে। সুতরাং এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালো করে দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট খাতাতে লিখে রাখো। তাহলে প্রথমে আমরা হেডিং করছি কেমিক্যাল কাইনেটিক্স। দেখো, কেমিক্যাল কাইনেটিক্স ব্যাপারটাকে এই চ্যাপ্টারে আমরা কি পড়ব সেইটা আগে আমাদের জানতে হবে। তাহলে এখানে একটু লিখে দিচ্ছি যে দ্য স্টাডি অফ এ কেমিক্যাল রিয়াকশন and its mechanism is called chemical kinetics. দেখো, তার মানে একটা কেমিক্যাল রিয়াকশন ব্যাপারটা কি সেটা আগে আমরা লিখব, এবং সেই কেমিক্যাল রিয়াকশনটা কিভাবে হচ্ছে তার মেকানিজমটা কি সেটাকে বলছি আমরা কেমিক্যাল কাইনেটিক্স। ক্লিয়ার? মানে কেমন ভাবে হচ্ছে, কত ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে, কোন পাতে হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এখানে ডিসকাস করব। তাহলে এই কেমিক্যাল কাইনেটিক্স পড়ার আগে প্রথমে আমাদের শিখতে হয় রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন অর ভেলোসিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন। তাহলে আমরা এখানে ফার্স্ট শিখব রেট অর ভেলোসিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন। ভালো করে দেখো, তাহলে এটা জানার আগে আমাদের একটু বুঝতে হবে যে রেটটা কিভাবে আমরা এক্সপ্রেস করব, বা একটা রিয়াকশনের ভেলোসিটিটা কিভাবে আমরা এক্সপ্রেস করব, সেটা না জানলে আমরা এই রেট বা ভেলোসিটি ব্যাপারটা বুঝতে পারবো না। তাহলে প্রথমে আমি তোমাদের বলছি, ধরো লেট এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট একটা কেমিক্যাল রিয়াকশন, এটা একটা কেমিক্যাল রিয়াকশন। এখানে আর থেকে পি ইজ এ কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে? তাহলে দেখো, যখন টাইম জিরো অর্থাৎ ইনিশিয়ালি এই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিন্তু ম্যাক্সিমাম। যখন টাইম জিরো তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি ম্যাক্সিমাম, এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি জিরো। টাইম যত ইনক্রিজ করবে তত রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে, তাই না? দেখ, যখন টাইম জিরো তখন তো এর কনসেন্ট্রেশন হাইয়েস্ট, আর এর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তো ম্যাক্সিমাম, তখন তো প্রোডাক্ট তো ফর্ম হয়নি, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তখন জিরো। যত টাইম যাচ্ছে তত রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি ডিক্রিজ করছে, এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন তত ইনক্রিজ করছে, তাই না? তাহলে এখানে যদি আমরা একটা ডায়াগ্রাম করি ছোট্ট করে, এখানে বললাম কনসেন্ট্রেশন সি ভার্সেস সি মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম টি। তাহলে দেখো, রিয়াক্ট্যান্টের রেসপেক্টে যদি আমি
এটাকে ড্র করছি, প্রথমে জিরো টাইমে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিন্তু হাইয়েস্ট ছিল এখানে। যত টাইম বাড়ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিন্তু এরকম এক্সপোনেনশিয়ালি কমছে। ঠিক আছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এক্সপোনেনশিয়ালি কমছে। তাহলে আমরা এখান থেকে ধর আমি বলছি এই টাইমে এই টাইমটা এটা টি ওয়ান টাইমে এর কনসেন্ট্রেশন কত ছিল, এইটা ধরি C1। যত টাইম বাড়ছে ধরলাম আমরা এই টাইমটা T2 টাইমে কনসেন্ট্রেশন কত কমে যাচ্ছে, কনসেন্ট্রেশন কমছে, এইটা C2। তার মানে দেখো T1 থেকে T2 এই টাইমের মধ্যে কনসেন্ট্রেশনের চেঞ্জ কত, C1 থেকে C2, তাই না? তাহলে এখানে কনসেন্ট্রেশন চেঞ্জ ইকুয়াল টু কি C2 মাইনাস C1, এখানে বলছি ডেল্টা সি। কমে যাচ্ছে, যদিও এটা রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে করছি, কমে যাচ্ছে, এটা আগে নেগেটিভ হয়, সেটা আমি পরে বলছি। জাস্ট চেঞ্জিং কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন চেঞ্জ C2 মাইনাস C1। আচ্ছা, টাইম চেঞ্জ এই T2 মাইনাস T1, এটাকে বলছি ডেল্টা টি। এটা ফাইনাইট স্কেলে মানে বড় চেঞ্জ হলে এই ডেল্টা কথাটা লেখে, আর স্মল হলে আমরা শুধু ডিটি লিখি, ডি খুব কম চেঞ্জ, ইনফাইনাইটেসিমালি স্মল চেঞ্জ যাকে বলি। তাহলে দেখো, তাহলে ডিটি সময়ে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে কত, ডিসি, তাই না? তাহলে দেখ at dt time concentration change delta c। তাহলে পার ইউনিট টাইম ওয়ান টাইমে কনসেন্ট্রেশন চেঞ্জ কত, এইটা ডিসি বাই এই ডিটি, এইটা। তার মানে এই পার ইউনিট টাইমে যে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে সেটাই তো রিঅ্যাকশনের ভেলোসিটি, সেটাই তো রিঅ্যাকশনের রেট। তাহলে রেট ইকুয়াল টু কি লিখতে পারি, রেট ইকুয়াল টু তাহলে ডেল্টা সি কনসেন্ট্রেশনের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ, ডেল্টা সি বাই ডেল্টা টি, চেঞ্জিং কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম, এটাই রেট। এটা কি বলে, চেঞ্জিং কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম, এটাকে বলি আমরা রেট। ঠিক আছে, এটা আমরা রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে লিখেছি, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে। সিমিলারলি যখন জিরো টাইম তো প্রোডাক্টও জিরো ছিল, তাহলে প্রোডাক্টের রেসপেক্টে যদি আমি এখানে ড্র করতাম, দেখ এখানে কনসেন্ট্রেশন, এখানে কি টাইম, তাহলে যখন জিরো টাইম তখন প্রোডাক্ট তৈরি হয়নি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন জিরো। যত টাইম ইনক্রিজ করছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে, এরকম ইনক্রিজ করছে, তাই না? প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে। তাহলে এখান থেকে আমরা যদি স্লোপ নিই এই জায়গাটুকু, তাহলে এখানে ধর এই T1 টাইমে, এটা T1 টাইমে কনসেন্ট্রেশন ছিল C1, আর এই T2 টাইমে কনসেন্ট্রেশন C2, তাই না? T2 টাইমে কনসেন্ট্রেশন C2। তাহলে এখানে dy বাই dx যদি করি তাহলে এখানেও স্লোপ পাবো, এখানেও রেট পাবো, এখানেও আমরা কি পাবো, রেট পাবো। তাহলে এখানেও রেট ইকুয়াল টু একইভাবে আমরা লিখতে পারি ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে এই রেটটা আমরা রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে যেমন ক্যালকুলেট করতে পারি, দেখো এখানে যে প্রোডাক্টের রেসপেক্টে লিখলাম, প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো ইনক্রিজ করছে, তাহলে প্রোডাক্টের রেসপেক্টেও রেট আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি। এই ডায়াগ্রাম, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু রেটটা আমরা বুঝলাম, রেট যখন
ক্যালকুলেট করতে হয়, আমরা কি বুঝলাম না কনসেন্ট্রেশন চেঞ্জ বাই কি টাইম চেঞ্জ, চেঞ্জিং কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম। সে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে, বাকি প্রোডাক্টের কনসেন্ট্রেশনও চেঞ্জ হতে পারে। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। ঠিক আছে, তাহলে আমরা প্রোডাক্টের রেসপেক্টে কোনো কেমিক্যাল রিয়াকশানের রেট ক্যালকুলেট করতে পারি, বাকি রিয়াক্ট্যান্টের রেসপেক্টেও রেট ক্যালকুলেট করতে পারি। তাহলে সে তুমি কার রেসপেক্টে বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমরা পারি তো, যেহেতু রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি বাড়ছে। তাহলে এখানে আমরা করেছি চেঞ্জিং কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট পার ইউনিট টাইম, আর এখানে করেছি চেঞ্জিং কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট পার ইউনিট টাইম। তার মানে রেট ব্যাপারটা কি, চেঞ্জিং কনসেন্ট্রেশন of any one of the reactant or product per unit time, তাই না? তাহলে সেই রিয়াক্ট্যান্টের রেসপেক্টও বলতে পারি বা প্রোডাক্টের রেসপেক্টও আমরা বলতে পারি। তাহলে রেট, হোয়াট ইজ রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন, তার ডেফিনেশনটা আমরা একটু লিখে দেব, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা লিখছি রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন। তাহলে রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন আমরা কি লিখব, এখানে আমরা লিখব চেঞ্জ, বা এখানে একটু বলে দিই যে রেট অফ এ কেমিক্যাল reaction is defined as changing concentration of any one of the reactants or products per unit time। ঠিক আছে, কি বললাম, রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন ইজ ডিফাইন্ড অ্যাজ চেঞ্জিং কনসেন্ট্রেশন এনি ওয়ান অফ দ্য রিয়াক্ট্যান্টস অর প্রোডাক্টস পার ইউনিট টাইম। তার মানে রেট ইকুয়াল টু আমরা কি বলছি, ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে যখন আমরা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে রেট বলবো তখন রেট ইকুয়াল টু কি লিখবো, মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে এখানে কি বললাম, উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট। তাহলে এখানে মাইনাস দিলাম কেন, দেখো যখন টাইম বাড়ছে তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। তাহলে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে যদি আমরা রেট লিখি তখন কি করতে হয়, সবসময় মাইনাস দিতে হয়। ঠিক আছে, কেন, অ্যাজ কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট ডিক্রিজেস উইথ টাইম, তাই এখানে নেগেটিভ। যদি আমরা রেটটাকে প্রোডাক্টের রেসপেক্টে লিখতাম তাহলে ডেল্টা সি বাই ডিটি, তাহলে এখানে কিন্তু আমরা নেগেটিভ দিলাম না, এটা পজিটিভ। কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট। কারণ প্রোডাক্ট তো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হয়, বাড়ে। সেই জন্য প্রোডাক্টের রেসপেক্টে যদি আমরা রেটকে এক্সপ্রেস করি তাহলে কি হবে,
পজিটিভ সাইন হবে। আর রিয়াক্ট্যান্টের রেসপেক্টে যদি আমরা রেটকে এক্সপ্রেস করি তাহলে কি হবে, নেগেটিভ সাইন হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমরা এই যে রেট বললাম ডিসি বাই ডিটি, তাহলে ইউনিট, রেটের ইউনিট কি হবে, উপরে কি কনসেন্ট্রেশনের ইউনিট আর নিচে কি টাইমের ইউনিট। তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট কোনটা, আমরা সাধারণত মোলার কনসেন্ট্রেশন দিয়ে বোঝাই, মোল পার লিটার দিয়ে বোঝাই। তাহলে উপরে থাকবে মোল পার লিটার আর নিচে থাকবে কি টাইম, সেকেন্ড। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে রেটের ইউনিট হবে মোল পার লিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু সব খাতাতে লিখে রাখবে, তাহলে তোমরা শিখতে পারবে ভালো করে। এবার আমরা তোমাদের বলবো যে টাইপস অফ রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনের রেটের ক্লাসিফিকেশন, এটা আমি দেখাবো। তাহলে লেখো টাইপস অফ রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে। তাহলে আমরা বলছি এখানে টু টাইপ। নাম্বার ওয়ানে বলছি অ্যাভারেজ রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন, আর নাম্বার টুতে বলছি ইনস্ট্যান্টেনিয়াস রেট of a chemical reaction। তাহলে রেট কটা টাইপের দেখলাম, টু টাইপস, একটা অ্যাভারেজ রেট আর একটা ইনস্ট্যান্টেনিয়াস রেট। তাহলে অ্যাভারেজ রেট কাকে বলে, তাহলে প্রথমে আমরা লিখছি অ্যাভারেজ রেট, তাহলে লেখো রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন measured in appreciable interval of time is called average rate average rate of a reaction। ভালো করে দেখ, তাহলে কি বললাম, রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন মেজার্ড ইন অ্যাপ্রিসিয়েবল ইন্টারভ্যাল অফ টাইম। অ্যাপ্রিসিয়েবল মানে কি, একটা লার্জ ইন্টারভ্যাল অফ টাইম, একটা বড়, একটা অনেক সময় ধরে, অনেক সময়ের ব্যবধান। ওই জন্য বলছি যে রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন মেজার্ড ইন অ্যাপ্রিসিয়েবল ইন্টারভ্যাল অফ টাইম ইজ কল্ড অ্যাভারেজ রেট অফ রিয়াকশন। তাহলে এটা আমরা এটা ডিফাইন করলাম। আর এবারে বলে দিচ্ছি তলায় লেখো, ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ, ইট ইজ
এক্সপ্রেসড অ্যাজ বলে লিখবো রেট ইকুয়াল টু এই ডেল্টা সি বাই ডেল্টা টি। ডেল্টা মানে কি? এই ডেল্টা টি মানে টাইমটা অনেকটা বেশি, তো 10 সেকেন্ড 5 সেকেন্ডে একটা রিয়াকশনের রেটটাকে মেজার করছি। 5 সেকেন্ডে যে তার কনসেন্ট্রেশন চেঞ্জ হলো বাই তার টাইমটা দিলাম, তাহলে মানে লার্জ ইন্টারভাল অফ টাইম। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েবল মানে কি একটা লার্জ ইন্টারভাল অফ টাইমে আমরা মেজার করছি, তখন তাকে আমরা বলছি কি তোমার অ্যাভারেজ রেট অফ রিয়াকশন। তাহলে অ্যাভারেজ রেটটাকে আমরা ডেল্টা সি বাই ডেল্টা টি দ্বারা এক্সপ্রেস করি। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এবার আমরা লিখব তোমার ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন। তাহলে এখানে লেখো অফ রিয়াকশন। তাহলে এখানে একটা লাইন আমরা লিখে দিচ্ছি, তোমরা লেখো যে রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন at any instant of time is called instantaneous rate of reaction. Rate of a reaction. তাহলে একটা এনি ইনস্ট্যান্টে যে রিয়াকশনের রেটটাকে আমরা মেজার করি তাকেই বলছি আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন। ঠিক আছে, একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট, একটা পার্টিকুলার টাইমে যে রেট মেজার করা হচ্ছে, তাহলে আমরা বলছি রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম is called instantaneous rate of reaction. ঠিক আছে, তাহলে it is expressed as, লেখো it is expressed rate equal to dc by dt। তাহলে যখন দেখ এই টাইমটা ইনফাইনাইটেসিমালি স্মল, এখানে অন্যভাবে আমরাও বলতে পারতাম রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন মেজার্ড at infinitesimally small interval of time, তাকেও আমরা বলতে পারতাম ইনস্ট্যান্টেনিয়াস রেট। ঠিক আছে, তাহলে এখানে এইটা হচ্ছে খুব ইনফাইনাইটেসিমালি স্মল, খুবই ক্ষুদ্র, খুবই ছোট। হ্যাঁ, তাহলে এই জন্য ডিসি বাই ডিটি দ্বারা ডিনোট করা হয়, টাইমটা খুব কম সময়, at any instant, fraction of second। ঠিক আছে, তাহলে আমাদের যদি আসে যে ডিফারেন্স বিটুইন অ্যাভারেজ রেট অফ রিয়াকশন অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ এ রিয়াকশন, তাহলে আমরা দুজনের ডেফিনেশন দেব, আর ওটাকে এক্সপ্রেস করা হয় বলবো ডেল্টা সি বাই ডেল্টা টি, আর এটাকে এক্সপ্রেস করা হয় ডিসি বাই ডিটি। এভাবে আমরা দেখাবো। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে, এখানে কারোর কোনো প্রবলেম নেই, সবাই শিখতে পারবে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আমরা শেখাবো রিপ্রেজেন্টেশন অফ রেট উইথ রেসপেক্ট টু ইচ reactant or each product। ঠিক আছে, মানে প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট বা প্রত্যেকটা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে আমরা রেটটাকে কিভাবে এক্সপ্রেস করি সেটা আমরাই তোমাদের শেখাবো। তাহলে হেডিং করো রিপ্রেজেন্টেশন
of rate with respect to each reactants and products of a chemical reaction. তাহলে একটা কেমিক্যাল রিয়াকশনে অনেকগুলো রিয়াক্ট্যান্ট থাকতে পারে, মোর দ্যান ওয়ান রিয়াক্ট্যান্টস থাকতে পারে, মোর দ্যান ওয়ান প্রোডাক্টস থাকতে পারে। তাহলে তাদের প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেসপেক্টে রেটটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, রেটটা কিভাবে এক্সপ্রেস করা হয়, সেটা আমি দেখাবো। ধর আমি এক্সাম্পল দিচ্ছি, লেট a plus b equal to c plus d। তাহলে এখানে a and b কি রিয়াক্ট্যান্টস, and c and d কি প্রোডাক্টস, তাই তো? ইজ এ কেমিক্যাল রিয়াকশন। তাহলে এখানে রেটটাকে আমি এক্সপ্রেস করছি। নর্মালি আমরা অ্যাভারেজ রেট হিসাবে এক্সপ্রেস করি, সে তুমি ইনস্ট্যান্টেনিয়াস রেট হিসাবে এক্সপ্রেস করতে পারো, অ্যাভারেজ রেট হিসাবে এক্সপ্রেস করতে পারো, সেটা তোমার ব্যাপার। তোমার হাতে বোর্ড, তোমার হাতে খাতা আছে, তোমার হাতে পেন আছে, তুমি কিভাবে এক্সপ্রেস করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে আমরা বলছি রেট ইকুয়াল টু, আমরা কি বলতে পারি যদি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে লিখি, তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ, তাহলে ডেল্টা এ মানে এর কনসেন্ট্রেশন চেঞ্জ। এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে মোলার কনসেন্ট্রেশনকে ডিনোট করে। থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কাকে ডিনোট করছে? মোলার কনসেন্ট্রেশনটাকে বোঝাচ্ছে, মাথায় থাকে জানো। তাহলে ডেল্টা এ বাই কি ডেল্টা টি, কার রেসপেক্টে হলো? উইথ রেসপেক্ট টু এ এর রেসপেক্টে। কিন্তু এটা তো রিয়াক্ট্যান্ট, সময়ের সাপেক্ষে সময়ের রেসপেক্টে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে, কমে যায়, ডিক্রিজ করে। তাই এদের আগে একটা মাইনাস বসানো হয়, যেটা একটা রিয়াক্ট্যান্ট, এদের কনসেন্ট্রেশন গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছিল, মনে আছে? এরকম ভাবে এই কমে যাচ্ছিল, দেখিয়েছিলাম। তাহলে আমরা বুঝে গেলাম যে এর রেসপেক্টে রেট কিভাবে এক্সপ্রেস করতে হয়। বা আবার আমি যদি বি এর রেসপেক্টে রেট লিখি, রেট ইকুয়াল টু বিও রিয়াক্ট্যান্ট, তাহলে মাইনাস ডেল্টা বি, বি এর কনসেন্ট্রেশন চেঞ্জ বাই ডেল্টা টি, তাহলে এখানে উইথ রেসপেক্ট টু বি। আমরা যদি সি এর রেসপেক্টে রেট বলি, তাহলে সিটা কিন্তু প্রোডাক্ট, এখানে আর মাইনাস হবে না, প্লাস হবে। তাহলে ডেল্টা সি বাই কি ডেল্টা টি, তাহলে উইথ রেসপেক্ট টু সি। আবার আমি যদি ডি এর রেসপেক্টে বলি রেট, রেট ইকুয়াল টু কি হবে? ডিটাও প্রোডাক্ট, ডেল্টা ডি বাই ডেল্টা টি, তাহলে উইথ রেসপেক্ট টু ডি। তাহলে বোঝা গেল এরকম এলে আমরা খুব সহজে এক্সপ্রেস করতে পারবো রেটকে কোনো রিয়াকশানের, প্রত্যেকটা রিয়াক্ট্যান্টের রেসপেক্টে বা প্রত্যেকটা প্রোডাক্টের রেসপেক্টে আমরা রেটটাকে এক্সপ্রেস করতে পারবো। তাহলে আমরা টোটালটাকে কেমন ভাবে এক্সপ্রেস করতে পারি ভালো করে দেখো এখানে। তাহলে রেট ইকুয়াল টু, আমার এটা ইকুয়াল টু রেট, এটা ইকুয়াল টু এই রিয়াকশনের রেট, এটা ইকুয়াল টু এই রিয়াকশনের রেট, এটা ইকুয়াল টু এই রিয়াকশনের রেট। তাহলে রেট ইকুয়াল টু এটা যায়, এটা তাই, এটা তাই, এটা তাই, সবাই তো ইকুয়াল। তাহলে আমরা একসঙ্গে এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি, ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা সি বাই ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা ডি বাই ডেল্টা টি।
ঠিক আছে, যেহেতু এটা ইকুয়াল টু রেট, এটা তাহলে সবই তো ইকুয়াল। তাহলে একসঙ্গে আমরা এই রিয়াকশানের রেটটাকে এভাবে আমরা লিখতে পারি। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে একটা রিয়াকশান থাকলে প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট বা প্রত্যেকটা প্রোডাক্টের রেসপেক্টে রেট কিভাবে এক্সপ্রেস করা হয় আমরা শিখে গেলাম। আমাদের এখন যদি কোনো একটা রিয়াকশান দেয় আমরা লিখতে পারবো। আমি অ্যানাদার রিয়াকশান দিয়ে বোঝাচ্ছি, দেখি তোমরা পারো কি না। দেখো, ধরো একটা কোএফিসিয়েন্ট আছে এরকম এ এ প্লাস বি বি অ্যারো সি সি আর ডি ডি, এইগুলো স্টয়চিওমেট্রি। এই স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, এগুলো স্টয়চিওমেট্রি। ঠিক আছে, তাহলে যখন এই স্টয়চিওমেট্রি থাকবে তখন এগুলো রেসিপ্রোকাল হয়ে যায়, 1/, হয়ে যায়। দেখো এখানে রেট ইকুয়াল টু, তখন আমরা লিখতে পারি এইটা কি মাইনাস থাকলো, এই স্টয়চিওমেট্রিটা 1/, হয়ে যায়, 1/, রেসিপ্রোকাল হয়ে যাবে স্টয়চিওমেট্রি। এবার এখানে কি হবে, ডি ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু, এটাও রিয়াক্ট্যান্ট 1/b, তাহলে কি হলো ডেল্টা বি বাই ডেল্টা টি, এগুলো প্রোডাক্ট, তাহলে প্লাস 1/c ডেল্টা সি বাই ডেল্টা টি, এটাও প্রোডাক্ট 1/d ডেল্টা ডি বাই ডেল্টা টি। তাহলে এই স্টয়চিওমেট্রিগুলো কিন্তু রেসিপ্রোকাল হয়ে যাবে। এটা আমরা এ এর রেসপেক্টে রেট, এটা বি এর রেসপেক্টে রেট, এটা সি এর রেসপেক্টে রেট, এটা ডি এর রেসপেক্টে রেট। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশানে যদি স্টয়চিওমেট্রি থাকে, যখন রেট লেখা হবে তাদের কি হয়ে যাবে, তাদের এই স্টয়চিওমেট্রিগুলো রেসিপ্রোকাল 1/1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সিমিলারলি এখানে এরকম কোশ্চেন দেয়া থাকলো 2a প্লাস, বা 2a প্লাস আমি একটা নর্মাল দিচ্ছি, ধরো এটা 3h2 গ্যাস প্লাস N2 গ্যাস, এইটা বললাম 2NH3 গ্যাস। তাহলে এদের রেসপেক্টে রেট যদি আমাদের লিখতে বলে তাহলে কি হবে, রেট ইকুয়াল টু মাইনাস, এটা তো রিয়াক্ট্যান্ট 1/3, এই ডেল্টা এই হাইড্রোজেন বাই কি ডিটি ইকুয়াল টু, এখানে কিছু নেই তাহলে ডেল্টা, এটা মাইনাস হবে নাইট্রোজেন, এটা তো রিয়াক্ট্যান্ট বাই ডিটি, আর এখানে কি হবে 1/2 ডেল্টা অ্যামোনিয়া বাই কি ডেল্টা টি। তাহলে এটা হাইড্রোজেনের রেসপেক্টে রেট, এটা নাইট্রোজেনের রেসপেক্টে রেট, আর এটা অ্যামোনিয়ার রেসপেক্টে রেট। তাহলে কোনো রিয়াকশন যদি আমাদের পড়ে তাহলে তাদের রেটকে কিভাবে এক্সপ্রেস করতে হয় আমরা পারবো। বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার আমি একটা সিম্পল প্রবলেম দিচ্ছি তোমাদের, দেখো তোমরা এই প্রবলেমটা পারো কিনা। একটা প্রবলেম দিচ্ছি, দেখো এ কেমিক্যাল রিয়াকশন ইজ গিভেন বলে লেখা আছে 5a প্লাস 2b ইকুয়াল টু 4c, এটা দেয়া আছে। এবার বলেছে concentration of C increases (2 × 10⁻³
মোল পার লিটার at 10 সেকেন্ড। এখানে ইফ করে দিলাম, ইফ কনসেন্ট্রেশন অফ সি ইনক্রিজেস 2 into 10 to the power minus 3 mole per liter at 10 second, calculate rate of the reaction with respect to A and B এবং বি এর রেসপেক্টে রেটটাকে এক্সপ্রেস করতে হবে, মানে ক্যালকুলেট করতে হবে। এ এবং বি এর রেসপেক্টে রেট বের করতে হবে। আমাদের দেয়া আছে কি, সি এর কনসেন্ট্রেশন চেঞ্জটা দেওয়া আছে, ইনক্রিজ করেছে মানে কনসেন্ট্রেশনটা বেড়েছে, ইনক্রিজ করেছে, তার মানে তার কনসেন্ট্রেশন চেঞ্জটা দেওয়া আছে। আমাদের এখন কার রেসপেক্টে রেটটা বের করতে হবে, এ অ্যান্ড বি এর রেসপেক্টে। তাহলে আমি আগে সি এর রেসপেক্টে দেখে নিই কি হয়েছে। তার মানে আগে আমরা দেখব, দেখো ডেল্টা সি বাই ডেল্টা টি এটা কত সেকেন্ডে চেঞ্জ হয়েছে। দেখো 10 সেকেন্ডে এত, তাহলে পার ইউনিট কত, সি এর কনসেন্ট্রেশন চেঞ্জ, তাহলে 2 into 10 to the power minus 3 বাই কত 10। এইটা হচ্ছে কার রেসপেক্টে রেট পেয়ে গেলাম আমরা, সি এর রেসপেক্টে। দেখ ডেল্টা মানে 10 সেকেন্ডে চেঞ্জ এত, 1 সেকেন্ডে চেঞ্জ, তাহলে ডেল্টা সি বাই ডেল্টা টি এইটা। তার মানে এখানে পেলাম 2 into 10 to the power minus 4 মোল পার লিটার পার সেকেন্ড। এখানে যেন আর 1/4 নিচে নামাবে না, যে স্যার আপনি তো বলেছেন 1/4 স্টয়কিওমেট্রিটা নিচে আসবেন না। এখানে আমার তো বলেছে সি এর কনসেন্ট্রেশন চেঞ্জ এত, কত সেকেন্ডে, 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডে 10 সেকেন্ড চেঞ্জিং কনসেন্ট্রেশন এত, পার ইউনিট সেকেন্ড মানে 1 সেকেন্ডে কনসেন্ট্রেশন চেঞ্জ কত, এটা বাই 10। তার মানে এটা ডিসি বাই ডিটিটা দেওয়া আছে এইটা। এবার আমরা কার রেসপেক্টে বের করব, তোমার এ রেসপেক্ট আর বি এর রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব। এই তো আমার ব্যাপার, আর তো কিছু নেই। তাহলে আমরা দেখো, আমরা শুধু সিটাকে নিচ্ছি, এদিকে লক্ষ্য করো। এবার আমরা বের করছি -1/5 ডেল্টা সি, এই ডেল্টা এ, সরি -1/5 ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু আমরা কি জানি, এইটা 1/4, এটা তো প্রোডাক্ট, 1/4 ডেল্টা সি বাই ডেল্টা টি। দেখো আমার এই ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি, এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি এখানে। তাহলে এখন আমার ক্যালকুলেট করতে হবে কি, ডিএ বাই ডিটি মাইনাস ডেল্টা এ বাই ডিটি, এইটা আমার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি উপরে লিখে দিচ্ছি, নিচে আর জায়গা নেই, উপরে লিখে দিচ্ছি। তাহলে অর এখানে আমরা রাখছি ডেল্টা এ বাই ডেল্টা টি মাইনাস, তাহলে 5টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, 5/4 ইন্টু কি তোমার ডেল্টা সি বাই কি ডেল্টা টি এটা। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কি, অর 5/4 ইন্টু কি, এটার ভ্যালু তো আমরা আগেই ক্যালকুলেট করে ফেলেছি, 2 into 10 to the power minus 4। তাহলে এখানে 2 ক্যান্সেল হলো, তাহলে 5/2 আলটিমেট পেলাম কত, 2.5 into 10 to the power minus 4 মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এর রেসপেক্টে রেট আমি পেয়ে গেলাম, ভালো করে দেখো, এর রেসপেক্টে রেট আমি পেয়ে গেলাম। এবার আমার কার রেসপেক্টে বের করতে হবে, বি এর রেসপেক্টে রেট ক্যালকুলেট করতে হবে। বি এর রেসপেক্টে প্রবলেমটা তোমরা লিখে নিয়েছো আশা করি, খাতাতে লেখা আছে। এবার আমরা বি এর রেসপেক্টে রেটটা বের করছি। দেখো তাহলে একটা প্রবলেম সলভ হয়ে গেল, এর রেসপেক্টে রেটটা আমরা পেয়ে গেলাম। আর বি এর রেসপেক্টে তাহলে -1/2 ডেল্টা বি
বাই ডেল্টা টি ইকুয়াল টু কি 1/4 ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে আমাদের বের করতে হবে কার, বি এর রেসপেক্টে, তাহলে মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি, এইটা রেখে দেবো ইকুয়াল টু কি টুটা উপরে চলে গেল 2/4 ইন্টু ডেল্টা সি বাই কি ডেল্টা টি, এইটা। তাহলে অর এই 2/4 ইন্টু এইটার ভ্যালু তো আমরা পেয়ে গেছি 2 ইন্টু 10⁻⁻4। তাহলে এখানে কি বসে দিলাম 2 ইন্টু 10⁻⁻4। তাহলে 2 2 2 ক্যান্সেলড হয়ে গেল, তো আমরা আলটিমেট পেলাম কত 10⁻⁻4 মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে দেখো সি এর রেসপেক্টে কনসেন্ট্রেশন চেঞ্জ দেওয়া ছিল, সেখান থেকে আমরা প্রথমে ডেল্টা সি বাই ডেল্টা টিটা পেলাম, এবার সেটাকে নিয়ে আমরা এর রেসপেক্টে বের করলাম রেট আর বি এর রেসপেক্টে বের করলাম রেট। কারণ ডেল্টা সি বাই ডেল্টা টি কত ছিল 2 ইন্টু 10⁻⁻4, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করলাম। তাহলে ক্লিয়ার হলো, এরকম প্রবলেম যদি পরীক্ষাতে আসে তোমরা পারবে। এই প্রবলেমগুলো দেখো বোর্ড এক্সামে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেকবার এসেছে, সুতরাং এগুলো খাতাতে লিখে রাখবে এবং ভালো করে এই ধরনের প্রবলেম প্র্যাকটিস করবে। আজ তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম। পরের ক্লাসে আমরা অর্ডার অফ এ কেমিক্যাল রিয়াকশান নিয়ে ডিসকাস করব। খুবই ইম্পর্টেন্ট টপিক ওগুলো, ওই সমস্ত টপিক থেকে বেশিরভাগ সময় প্রবলেম এসেছে, সুতরাং পরের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজ তাহলে আমি এই পর্যন্ত রাখলাম।